এক রাজা সিদ্ধান্ত নিলেন তিনি একটা মেগা প্রজেক্ট করবেন। কয়েক দশক ধরে অসংখ্য মানুষের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, রক্ত, ঘামের বিনিময়ে অবশেষে তার সেই ড্রিম প্রজেক্টটা দাঁড়ায় গেল। কিন্তু প্রজেক্টটা দাঁড়ায় যাওয়ার পরে একটা প্রশ্ন কিন্তু ঠিকই উত্থিত হয় যে এই প্রজেক্টটা এটা কি শুধু ইট, চুন, সুরকি, লোহা, লক্কর, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, নাকি এটার পিছনে মানুষের যে রক্ত আছে, ঘাম আছে, সেই জিনিসগুলোও ইনক্লুডেড। এবং এই বিষয়গুলোর স্বীকৃতি মানুষগুলো কি পাচ্ছে কিনা, যারা ওয়ার্কার আছে বা সাধারণ মানুষ যে ত্যাগ স্বীকার করেছে সেটা স্বীকৃতি কতটুকু তারা পাচ্ছে। আর এই প্রশ্নটাই কিন্তু আহ বরেণ্য পর্তুগিজ ঔপন্যাসিক হোসে সারামাগো তার বিখ্যাত উপন্যাস মেমোরিয়াল দো কনভেন্তো, যেটা আমাদের দেশে ট্রান্সলেশন বা আমরা সবাই যেটাকে বালতাসার এবং ব্লিমুন্ডা উপন্যাস নামে চিনি, এখানে বালতাসার এবং ব্লিমুন্ডার প্রেমের কাহিনী কিংবা ঐতিহাসিক পটভূমি এগুলোর অন্তরালে লেখকের এই প্রশ্নটা কিন্তু ঠিকই উপন্যাসের ভিতর তিনি করে গেছে। আচ্ছা, এবার প্রজেক্টটার প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন জিনিসটা নিয়ে এত কথাবার্তা হইতেছে। আহ রাজা পঞ্চম জন তিনি পর্তুগালের মাফ্রা এলাকায় একটা কনভেন্ট নির্মাণ করেন। এই ঘটনা হচ্ছে 17 শতকের ঘটনা। তো ওই সময়টাতে আর কি পর্তুগালের অর্থনৈতিক অবস্থা বলেন বা সাম্রাজ্যবাদী হিসাবে তাদের যে প্রতিপত্তি একটা সময় ছিল, সেই জিনিসটা আস্তে আস্তে মানে ক্ষয়িষ্ণু অবস্থায় চলে গেছে আর কি। মানে তাদের আগের মতো সেই হ্যাডম নাই, বাংলায় যাকে বলা হয়ে থাকে। তো কিন্তু সম্রাটের তো রাজকীয় ভাব তো আছে রাজার। হ্যাঁ, তো সে সবাইকে দেখাইতে যায় যে এই সাম্রাজ্যের গৌরব এটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, উই স্টিল হ্যাভ দ্যাট পাওয়ার আগের মতো। তো কিছু একটা কইরা তো জনগণকে একটা পলিটিক্যাল একটা মেসেজ কিন্তু তার দেয়া লাগবে। আর পাশাপাশি কিন্তু সে আমলে ওই দেশগুলোতে চার্চ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটা প্রতিষ্ঠান ছিল। সো চার্চের সাথে স্টেটের শাসক গোষ্ঠীর সাথে ধর্মীয় যারা যাজক আছে তাদের সম্পর্কটা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম একটা প্রেক্ষাপটে রাজা এই মেগা প্রজেক্টটা নিয়ে ফেললেন। বেসিক্যালি এই প্রজেক্টটা কিন্তু তার একটা মানত ছিল। তো রাজা ছিলেন নিঃসন্তান। তো তার যে রানী তিনি হলেন আর কি অস্ট্রিয়ান বংশোদ্ভূত। তো রাজা রানী মিলে ওই সময়টাতে নিয়ত করছেন যে তাদের যদি একটা সন্তান হয় তখন তারা বিশাল সাইজের একটা কনভেন্ট তারা বানায় দিবেন আর কি। কনভেন্ট হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে ধর্মীয় যারা যাজক আছেন আর কি, ফাদাররা, তারা সেই জায়গায় অবস্থান করেন বা তারা সেখানে থাকেন। তো যখন তাদের একটা কন্যা সন্তান জন্ম নিল, এরপরে রাজা সেই মেগা প্রজেক্টে হাত দিচ্ছেন। তো অর্থনীতির অবস্থা তেমন একটা ভালো না ওই সময়। হ্যাঁ, পর্তুগালের উপনিবেশ এগুলার মানে খুব একটা তাদের হাতে নেই। প্লাস আগে যেমন তারা ওই যে জলদস্যুগিরি কইরা বা হারমাতগিরি কইরা বিভিন্ন জায়গা থেকে আর কি জিনিসপত্র আমদানি করতো। তো ওই সময়টাতে দেখা যায় ব্রিটিশ নৌশক্তি কিংবা ফ্রেঞ্চ বলেন অন্যান্যদের আর কি উত্থানের কারণে পর্তুগালের যে আগের যে প্রভাবটা আছে সেই প্রভাবটা অনেকাংশেই লোপ পেয়েছে। এবং ওই ব্রাজিল ছাড়া তেমন তাদের উল্লেখযোগ্য কোনো উপনিবেশ কিন্তু সেই সময়টাতে ছিল না। তাও ধার দেনা করে যেভাবে হোক না কেন নিজের হ্যাডম, সাম্রাজ্যের হ্যাডম, এই জিনিসটা কিন্তু দেখানো লাগবে। রাজা নাইমা গেলেন প্রজেক্ট নির্মাণ করতে। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই প্রজেক্টটা করার পিছনে মূলত কয়েকটা রাজনৈতিক যুক্তি ছিল। প্রথম কথা, রাজার নিজের হ্যাডম দেখানো। 2 নম্বর পয়েন্ট হলো সাম্রাজ্য, পর্তুগিজ সাম্রাজ্য যে এখনো মইরা যায়নি, তাদের সাম্রাজ্য কিংবা তাদের জাতিগত যে হ্যাডম আছে, হ্যাঁ, আল্ট্রান্যাশনালিজম, সেই জাতিগত হ্যাডমটা দেখানো। আর 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে যাজক গোষ্ঠী যারা আছে তাদের সাথে শাসক গোষ্ঠীর একটা সম্পর্ক তৈরি করা, যাতে এই যে রাজনৈতিক যেটা সিম্বায়োটিক রিলেশন, এটার মাধ্যমে যাতে তাদের দুই পক্ষই উপকৃত হয় এবং দুই পক্ষ মিলে সাধারণ জনগণের উপরে তাদের যে শাসন ক্ষমতা আছে সেই জিনিসটা যাতে তারা পাকাপোক্ত করতে পারে। তো এবার আমরা আসি যে সাধারণ মানুষের জীবনের উপরে কিভাবে মানে এই মেগা প্রজেক্টটা এটা কিভাবে প্রভাব ফেলতেছে, বা বইতে সারামাগো কি দৃষ্টিতে জিনিসটা দেখছেন। তো এই বইয়ের মূল ক্যারেক্টার বালতাসার এবং ব্লিমুন্ডা। তো বালতাসার সে বেটা এই প্রজেক্টের একজন রাজমিস্ত্রি থাকে। তিনি ছিলেন একজন প্রাক্তন সৈনিক। তো যুদ্ধ করতে গিয়ে তার একটা হাত হারায় যায়। তো সে আর কি কাজ করবে, কোনো মতে এক হাত দিয়ে সে শ্রমিকের কাজ টাজ করে। তো তার ওয়াইফ হলো ব্লিমুন্ডা। তো ব্লিমুন্ডার আবার একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে। তো সে দেখা যায় কি যখন উপবাস করে সেই সময় আবার সে মানুষের ভিতর দিকটা দেখতে পারে। তো এই উপন্যাসে আমরা দেখি যে বালতাসার সহ মাফরা যারা অধিবাসী যে জায়গায় কনভেন্টার প্রজেক্টটা হইতাছে, তো সেই জায়গা যারা অধিবাসী তাদেরকে রাজা একটু জোর জবরদস্তি করে কাজে লাগাই দেয়। কারণ শ্রমিকদের যে পেমেন্ট করবে তাদের ওই লেভেলের অর্থনৈতিক অবস্থা কিন্তু সেই সময়টাতে ছিল না। তো কৃষি কাজ, তারপরে এই যে প্রাক্তন সৈনিক, মানে যে যেখানে যারা যেমন পারে আইনা এই প্রজেক্টের কাজে লাগাই দেয়। আমরা দেখি যে অনেক বছর ধরে কয়েক দশক ধরে প্রজেক্টের কাজ চলতেছে। তো বিভিন্ন জায়গা থেকে ভারী ভারী পাথর
মানুষজন টাইনা নিয়ে আসতেছে। এগুলা করতে গিয়ে অনেক ধরনের অকুপেশনাল হ্যাজার্ড যেটা হয়, সেই সময় তো কোনো ধরনের আর কি সেফটি মেজার্স বা এই ধরনের কিছু ছিল না, বা আমার মনে হয় না আসলে রাজা বাদশাহ বা যাজক শ্রেণীর তাদের আর কি সেফটি ইনশিওর করার এই বিষয়গুলা মাথায় ছিল বা তারা তেমন গুরুত্ব দিত। তো দেখা যাচ্ছে প্রচুর শ্রমিক এদের হাত ভাঙা যায়, পা ভাঙা যায়, অসুস্থ হইতেছে, পঙ্গু হইতেছে, বিনিময়ে রিওয়ার্ডও কিন্তু তারা তেমন কিছু পাচ্ছে না। তো সোশ্যাল ফ্যাব্রিকের উপর এই মেগা প্রজেক্টটা মানে অনেক বড় সড় একটা প্রভাব ফেলে। কারণ যারা হলো কৃষি কাজ করার কথা ছিল তারা যায় দেখা যায় যে প্রজেক্টে শ্রমিকের কাজ করতেছে, রাষ্ট্রের কৃষি কাজ বন্ধ। তারপরে অনেকেই আছে দূর দূরান্ত থেকে, যেমন কারো বাসা হচ্ছে পর্তুগালের, হয়তো সেই মাথায় তারা ধরে নিয়ে আসছে এই মাফরাতে প্রজেক্টের কাজ করার জন্য, পরিবার পরিজন থেকে তারা অনেক দূরে থাকতেছে। মানে পুরা সোসাইটি যেটা সোশ্যাল ফেব্রিক বলা যায় বা সোসাইটির যেটা স্ট্রাকচার আছে ওই জিনিসটার উপরে ব্যাপকভাবে প্রভাব মানে জিনিসটা বিস্তার করতেছে। সবচেয়ে বড় ব্যাপার যে মেগা প্রজেক্টের টাকাটা আসলে দিন শেষে কে দিতেছে? রাজা তো দিতেছে না, নিজের পকেট থেকে কি টাকা দেয়? তো মানুষজন টাকা দিতেছে। তো এখন কিভাবে দেয়? ট্যাক্সের টাকা তো একটা আছে, তার উপরে আপনি যে মানে ওখানে শ্রম দিতেছেন, ফ্রি ফ্রি কাজ করতেছে মানুষগুলা, তো তাদের একটা শ্রম ঘন্টার কিন্তু মূল্য আছে। তারা যে মাগনা যে শ্রম দিতেছে সেই টাকাও তো তারা পাচ্ছে না। তো দিন শেষে আলটিমেটলি তাদের শ্রম মূল্যটাও তারা পাচ্ছে না, এবং মানে জনগণের শ্রমের দামে, জনগণের ট্যাক্সের টাকায় দিন শেষে কিন্তু একটা প্রজেক্ট হইতেছে। কিন্তু এই প্রজেক্টটা থেকে উপকৃত হইতেছে রাজার হলো প্রেস্টিজ বাড়তেছে বা যাজকরা উপকৃত হইতেছে, কিন্তু সাধারণ মানুষ আসলে কতটা উপকৃত হইতেছে? এই যে যেমন হাত কাটা বালতাসার, ওই ব্যাটার কতটুকু উপকার হইতেছে, বা তার যে গ্রামের মানুষ বা যারা ওয়ার্কার ছিল তাদের আদৌ কি প্রজেক্ট থেকে কোনো উপকার হইতেছে? এই প্রশ্নটা কিন্তু লেখক সরাসরি এখানে ছুড়ে দিয়েছেন উপন্যাসের ভিতর। পর্তুগালের রাজা জন মইরা গেছেন অনেকদিন আগে, সেই আমল কিন্তু এখন আর নাই। কিন্তু বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই তাও কিন্তু আমরা দেখতে পারি যে এই মেগা প্রজেক্টের যে রাজনীতি সেই জিনিসটা কিন্তু এখনো থামে নাই। সেটা আমাদের দেশে বলেন বা সেটা আপনি বাইরের দেশে বলেন, সব দেশেই কিন্তু এই মেগা প্রজেক্টের রাজনীতিটা কিন্তু আছে। হয়তো সরাসরি এখন আর ওই যে আপনার চার্চের জন্য রাষ্ট্রের রাষ্ট্র প্রজেক্ট তৈরি করা লাগে না, কিন্তু রাষ্ট্র ধরেন তার যে আল্ট্রা ন্যাশনালিস্ট যে একটা মানে হাইপ আছে সেই জিনিসটা, বা নিজের আর কি রাষ্ট্রীয় হ্যাডম বা জাতীয়তাবাদী হ্যাডম দেখানোর জন্য এই ধরনের মেগা প্রজেক্ট কিন্তু ঠিকই সে হাতে নিয়ে আনে। সেটা একটা মানে শাসকের ক্ষেত্রে যেমন একটা রাজনৈতিক স্টেটমেন্টের বিষয়, তেমনি এটা রাষ্ট্রেরও কিন্তু একটা স্টেটমেন্টের ব্যাপার হয়ে যায়। যেমন কাতার ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, বা এর আগে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ হয়েছে, এই ওয়ার্ল্ড কাপ গুলা নিয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু অভিযোগ আছে যে ঠিক আছে, অবশ্য ওয়ার্ল্ড কাপ একটা হইলে সেখান থেকে অনেক রেভিনিউ কিন্তু আসে, কাতার ওখান থেকে অনেক বেনিফিটেড হয়েছে, কিন্তু কাতারের স্টেডিয়াম গুলা যখন নির্মাণ করা হয় সেই স্টেডিয়াম গুলা নির্মাণ করার জন্য বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেক আর কি লেবার নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের বাংলাদেশি অনেক ভাইরাও কিন্তু সেখানে কাজ করেছেন, প্রবাসী ভাইরা, কিন্তু তাদের যে পেমেন্ট বলেন বা তাদের সেফটি বলেন, সিকিউরিটি বলেন, সেটা কতটুকু আসলে ইনশিওর হয়েছে, বা তাদের যতটুকু আসলে পেমেন্ট পাওয়ার কথা তারা কি সেই প্রজেক্ট থেকে সেই পেমেন্ট গুলা পেয়েছেন? কিন্তু দেখেন এক একটা স্টেডিয়াম কিন্তু তাদের টার্গেট অনুসারে বানাইতে হবে সেই লেভেলে যাতে কাতারের কথা মানুষজনের কিন্তু মনে থাকে, এবং স্টেডিয়াম গুলা বানাইছেও কিন্তু সেই হাইফাই লেভেলের। তারপরে দেখেন আবার একটা সময় কিন্তু আপনার আমেরিকাতে তখন কিন্তু একটা হাই রাইজ বুম তৈরি হয়ে গেছিল, এম্পায়ার স্টেট বিল্ডিং একজন বানাইছে, তো আরেকজনের হয়তো ওই যে টুইন টাওয়ার বানাইতে হবে, হ্যাঁ, বা ওই যে শিকাগোতে সিয়ার্স টাওয়ার বানাইতে হবে। মানে কারিয়ে কত বড় এটা দেখানোর একটা প্রতিযোগিতা ওই সময়টাতে কিন্তু চলে গেছে আর কি। আর্কিটেকচার স্টুডেন্ট হিসাবে আমরা হাই রাইজ প্রজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা মজা করে বলতাম আর কি সবসময়। এখন এই প্রবণতাটা কিন্তু আবার এই যে দুবাই বলেন বা মিডল ইস্টের যে রাষ্ট্র বলেন তাদের ভিতরে কিন্তু এই জিনিসটা বর্তমানে আর কি মেন্টালিটি তাদেরকে অনেকটাই পেয়ে বসছে যে আমাদের বড় বড় কিন্তু অট্টালিকা বানানো লাগবে, ওয়ার্ল্ড এর টলেস্ট যেটা বিল্ডিং আছে সেটা আমার দেশেই কিন্তু হওয়া লাগবে। এই যে বুর্জ আল আরব, বুর্জ খলিফা, হয়তো তাদের এরকম চিপ লেবার আছে, নিজেদের দেশের লেবার তাদের হয়তো কাজে লাগানো লাগতেছে না, বা নিজেদের দেশের নাগরিককে তাদের কাজে লাগানো লাগতেছে না, কিন্তু দেখেন বাইরের যে থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রি গুলা বা উন্নয়নশীল যে দেশগুলা, যেমন বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি গুলা থেকে লেবার কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং অনেকটা ওই যে বালতাসার যে কন্ডিশনে তারা কাজ করতো, বালতাসার এবং তার দল সেই কন্ডিশনে কিন্তু তারা কাজ করে এত বড় বড় আপনার এই যে বুর্জ খলিফা এগুলা খাড়া করায় দিতেছে ঠিকই। আমাদের দেশও কিন্তু এটার ব্যতিক্রম না। আমাদের দেশে কিন্তু মেগা প্রজেক্ট, বিশেষ করে গত আমলে মেগা প্রজেক্ট কিন্তু কম হয় নাই, মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন। তো এই জিনিসগুলা হয়তো অনেক ক্ষেত্রেই জনগণের জন্য ইউজফুল হইতেছে, একদম যে পুরো ইউজলেস প্রজেক্ট সেই জিনিসটা কিন্তু বলবো না। কিন্তু দেখেন ওটার যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মানে ফিনান্সিং এর ক্ষেত্রে কিংবা ওই প্রজেক্টটা নির্মাণ করার ক্ষেত্রে মানে জনগণের কিন্তু ঠিকই দুর্ভোগ পোহাইতে হয়েছে, হয়তো অনেক লোন করা লাগছে, আলটিমেটলি সেই জিনিসগুলা কিন্তু শাসক গোষ্ঠী বিয়ার করতেছে না, বিয়ার কিন্তু করা লাগতেছে ঠিকই আপনার জনগণের। এরপরে এই প্রজেক্টগুলো নির্মাণের সময় কিন্তু যে ভোগান্তিটা
ভোগ করা লাগছে সেটাও কিন্তু ভোগ করতে হয়েছে অনেকটা জনগণের, বিশেষ করে মিরপুরবাসী যারা আছেন তারা তো জানেন যে মেট্রো রেলের জন্য কতটুকু সাফার করা লাগছে। হয়তো এখন আর কি আপনাদের পয়সা উসুল হয়ে যেতেছে, হয়তো মানে যাতায়াতের প্যারেশানিটা অনেকটুকু কমছে, কিন্তু আসলে আমার মেইন বক্তব্য যে আহ, একটা যে কোনো একটা মেগা প্রজেক্ট আলটিমেটলি সেটার বার্ডেনটা কিন্তু জনগণের কিন্তু bear করা লাগে। সেটা আপনার প্রজেক্ট চলাকালীন সময় বলেন বা প্রজেক্ট কনস্ট্রাকশনের কাজও কিন্তু জনগণ করে, ইভেন ধরেন ফাইন্যান্সও কিন্তু জনগণ করে। কিন্তু দেখেন দিন শেষে মেগা প্রজেক্ট আমাদের দেশে কতটা ইউজফুল হয়েছে কিংবা কতটা ইউজলেস এই জিনিসটা নিয়ে আমি বিতর্কে যাব না, কোনো ধরনের রাজনৈতিক কথাবার্তাও বলবো না, জাস্ট একটা কথাই বলতে চাচ্ছি, জনগণের টাকায় বলেন বা জনগণের শ্রমে বলেন মেগা প্রজেক্ট কিন্তু হতেছে, কিন্তু শাসক গোষ্ঠীর কাছে সেটা কিন্তু হয়ে যায় একটা পলিটিক্যাল স্টেটমেন্ট যে আমরা হ্যান বানায় গেছি, আমরা ত্যান বানায় গেছি, ঠিক আছে, যে পারলে একটা বানায় দেখাও। হ্যাঁ, তারা কিছু হইলেই কিন্তু এটাকে তাদের যে রাজনীতি আছে সেই রাজনীতির স্বার্থে কিন্তু অলওয়েজ ব্যবহার করার চেষ্টা চালান, এবং এটা তাদের কাছে সবসময় একটা রাজনৈতিক আইকনে পরিণত হয়ে যায়। আর প্রজেক্ট বলতে শুধুমাত্র যে কনস্ট্রাকশন ওয়ার্ক এমন কিন্তু না, অনেক ধরনের আজকে হিউম্যান রিসোর্স ইউটিলাইজেশন বা অনেক ক্ষেত্রে সার্ভিস রিলেটেড যে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে ওইটাও যদি আপনি গ্র্যান্ড স্কেলে করে থাকেন তাহলে সেটাও কিন্তু একটা মেগা প্রজেক্ট লেভেলে চলতে পারে। আমি স্পেসিফিকলি কোনো প্রজেক্টের কথা উল্লেখ করলাম না, কিন্তু এমন কিন্তু হয়। এবার চলে আসি প্রজেক্টের পিছনের গল্পে। একটা প্রজেক্টে সাধারণত দুই ধরনের গল্প থাকে, একটা হলো প্রজেক্টের সামনের গল্প, আর একটা হচ্ছে প্রজেক্টের পিছনের গল্প। সামনের গল্পটা বলে কারা? যারা শাসক, যারা প্রজেক্টটা নির্মাণের উদ্যোগ নিছে বা যাদের আমলে প্রজেক্টটা হয়েছে, তারা সামনের গল্পটা বলে থাকেন যে এটা হলো রাষ্ট্রের গৌরব, শাসক গোষ্ঠীর গৌরব, শাসক গোষ্ঠীর হ্যাডম, আমরা এত বড় প্রজেক্ট করে গেছি, এই প্রজেক্টকে কিভাবে আর কি মানে এই যে প্রজেক্টের গুণগান এই সমস্ত জিনিসকে কিভাবে আর কি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যায়। যেমন ওই যে রাজা পঞ্চম জন, তিনি এই যে কনভেন্টের প্রজেক্টটা যেভাবে আর কি তার রাজনৈতিক স্বার্থে বা তার নিজের বা সাম্রাজ্যের হ্যাডম দেখানোর কাজে ব্যবহার করছেন, সেভাবে কিন্তু মডার্ন যারা শাসক গোষ্ঠী আছেন তারাও কিন্তু সেটাকে তাদের দেশের একটা আইকন কিংবা তাদের যে ক্ষমতা বা তাদের শাসন আমলের একটা আইকনে পরিণত করার চেষ্টা চালান। এটা শুধু আমাদের বাংলাদেশে না, এটা দেখেন যে বিশ্বের মানে সব দেশে, এটা দুবাই বলেন, আমেরিকা বলেন, ইভেন চায়নার যে বিভিন্ন রকম প্রজেক্ট হইতেছে, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ, এইগুলাকে তারা মানে ব্যাপকভাবে প্রচার প্রচারণা কিন্তু সব সরকারই চালায়, এবং সব সরকারই এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা চালায়। আর আরেকটা গল্প হচ্ছে যে প্রজেক্টের পিছনের গল্প। এই গল্পটা সবসময় মেইন গল্পের ছায়ার নিচে পড়া থাকে, গল্পটা থাইকা যায় অন্তরালে। তো এটা হচ্ছে জনগণের গল্প, যে জনগণের এন্ড থেকে আমরা প্রজেক্টটা কিভাবে দেখতেছি। কিন্তু জনগণের কাছে প্রজেক্টটা যতটা না আর কি গ্র্যান্ড স্কেল, জনগণ কিন্তু সবসময় চিন্তা করে যে এই প্রজেক্টটার কারণে আমাদের কতটুকু সাফার করতে হইতেছে, যে আমাদের কতটুকু কাজ করা লাগতেছে, বা এই প্রজেক্টের কস্টিং আমরা কতটুকু বিয়ার করতেছি। এবং প্রত্যেকটা বড় প্রজেক্টেরই বড় ওয়ার্কস এর কিন্তু একটা কনসিকুয়েন্স থাকে, সেই কনসিকুয়েন্সটা আমাদের কতটুকু বিয়ার করা লাগতেছে। তো সাধারণত এই যে জনগণের যে ভাষ্য বা জনগণের দৃষ্টি থেকে ইতিহাসটাকে দেখা, এটা খুব কম রাইটারই কিন্তু দেখতে পারছেন। সারামাগো এই বইতে কিন্তু উনি দেখার চেষ্টা করছেন জনগণের চোখ থেকে, জনগণের দৃষ্টিকোণ থেকে এই গল্পটা যেভাবে তিনি দেখছেন, সেই জিনিসটা আপনি আমি যে কেউ আর কি সাধারণ পাঠক যখন আমরা পড়ি নিজেরা, আমরাও কিন্তু আমজনতা, আমরা নিজেদেরকে ওই গল্পের একটা অংশে মানে মনে করতে আমরা মানে সক্ষম হই আর কি। এবং গল্পটা যে ক্যারেক্টার যারা আছে এদের সাথে খুব ইজিলি আমরা নিজেদেরকে আর কি একীভূত মনে করতে পারি, আমরা তাদের প্রতি একটা সিম্প্যাথি ফিল করি, একটা ইম্প্যাথি কিন্তু আমরা ফিল করি। বিশ্ব সাহিত্যের অনেক বড় বড় বই আমরা পড়ি, পড়লে আমাদের মনে অনেক রকম সাহিত্যিক প্রশ্ন মাথার ভিতরে আমাদের খেলা করে, মনের ভিতর প্রশ্ন জাগ্রত হয়। গ্রেট রাইটারদের নমুনা কিন্তু এটাই, যে তারা পাঠকদের মনে প্রশ্ন জাগ্রত করতে পারে। কিন্তু সারামাগো এমন একজন রাইটার যে তার বই পড়লে আপনার মনে শুধুমাত্র আর কি সাহিত্যিক প্রশ্ন জাগ্রত হবে এমন না, তিনি কিন্তু রাজনৈতিক কিছু প্রশ্ন কিন্তু আপনার মনে জাগায় দিবেন, এবং সেটা নিয়ে আপনি মানে ভাবতেন তো ভাবতে থাকবেন, এই ভাবনা চিন্তা আপনার আর শেষ হবে না। যেমন এই বইটা কিন্তু আমি পড়ছি আমার ইন্টার আমলে, এইচএসসির আমলে, সেই সময়টাতে আমি বইটা পড়ছি। কিন্তু পড়ার পরে ওই যে চিন্তা ভাবনা দেখেন, এত বছর পরে এসে আমি বইটার কিন্তু রিভিউ করতেছি, এবং মডার্ন যে একটা ফেনোমেনা আছে যে মেগা প্রজেক্টের পলিটিক্স, এই জিনিসগুলোর সাথে আমি বইটাতে কিন্তু অনেক ভালো মতে রিলেট করতে সক্ষম হইতেছি। এবং এটাই হলো গ্রেট রাইটারদের একটা মানে সিম্বল, যে তারা পাঠকদের মনে শুধুমাত্র যে সাহিত্যিক প্রশ্ন আছে এমন না, সামাজিক প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন, এই সমস্ত জিনিসও কিন্তু আপনার মনে জাগ্রত করতে তারা সক্ষম হন। আর এই প্রজেক্টের সরি মানে এই বইটার সবচেয়ে বড় যে প্রশ্নটা লেখক আমাদের দিকে মানে ছুঁড়া দিচ্ছেন, একদম রীতিমতো ছুঁড়ে মারছেন, সেটা হলো যে একটা প্রজেক্টের দিকে যখন আমরা তাকাই, যে কোনো একটা মেগা প্রজেক্ট, তখন আমরা কি ভাবি? যে এত বড় প্রজেক্ট মানে ওয়াও, এই জিনিসটাই কি শুধু আমরা ভাবি, নাকি এটাও আমরা ভাবি যে এই প্রজেক্টের পিছনে আসলে কতগুলা মানুষের ঘাম, কতগুলা মানুষের
শ্রম, কতগুলা মানুষের অর্থ, আত্মত্যাগ, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলা প্রতিটা ইট বলেন, সুরকি বলেন, প্রতিটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বলেন, প্রতিটা বিল্ডিং ম্যাটেরিয়াল বলেন, সেই জিনিসগুলোর প্রতিটা পরতে পরতে মিশে আছে। মানে সেকেন্ড প্রশ্নটা যদি আমরা নাও করে থাকি, এই বইটা পড়ার পরে আপনি কিন্তু সেই প্রশ্নটা নিজের অজান্তে হইলেও আপনি কিন্তু করতে কিন্তু বাধ্য হবেন। দ্যাটস ওয়াই ইট ইজ এ গ্রেট বুক। যারা বইটা পড়েন নাই, আমি সবাইকে স্ট্রংলি রেকমেন্ড করব যে বইটা আপনারা পড়ে ফেলেন। ইট ক্যান বি ওয়ান অফ দোজ বুকস দ্যাট ক্যান ইভেন্চুয়ালি চেঞ্জ ইউর লাইফ। আশা করি ভিডিওটা সবাই ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।